যারা প্রথম পর্ব দেখোনি চিন্তা নেই, কারণ প্রতিটা ঘটনা আলাদা। তাই এই ভিডিওটা দেখার পর তোমরা আগে 4টে সত্য ঘটনা দেখতে পারো, লিংক কমেন্টে রইল। বার্ড নামের এই ছেলেটা নতুন অ্যাপার্টমেন্টে শিফট করেছে। বন্ধু কি তাকে এই বিষয়ে সাহায্য করছে, কিন্তু ঢুকতে গিয়ে হঠাৎ একটা মেয়ে উপর থেকে ঝাঁপ দিয়ে মারা যায়। কিন্তু পরক্ষণে বুঝতে পারে যে এটা তার ভ্রম। বার্ড রিসেন্টলি জবের পাশাপাশি ট্রেডিং করা শুরু করেছে, কিন্তু কি জানে না যে বার্ড নেশাখোর। বার্ডের 407 নাম্বার রুমটা পছন্দ না হলেও যখন দেখে 406-এ একটা সুন্দরী মেয়ে থাকে, তখন ঠিকই রুমটা ভালো লাগতে শুরু করে। মেন উইল বি মেন। তবে এত কিছুর মাঝে যেটা দরকার, মায়ের কল, সেটাই রিসিভ করে না। কি বেরিয়ে গেলে বার্ড 406-এর দরজায় নিজের ইন্ট্রো নোট ছেড়ে যায়, কিন্তু বন্ধুকে ছেড়ে আসলে দেখে নোটটা নেই। নেশা করে পড়ে থাকার সময় বার্ড 406-এর মেয়েটাকে নিয়ে কল্পনা করতে থাকে। মনে হয় যে মেয়েটা ওর বাথরুম থেকে স্নান করে বেরোলো। সত্যি নেশা মানুষকে কি না ভাবায়। বাথরুমে কাউকে দেখতে না পেয়ে ফিরে আসলে খাটের নিচে একটা পুরনো নোট পড়ে থাকতে দেখে, যেখানে লেখা ছিল, রাতে কিছু শুনতে পেলে ভয়ে পুলিশকে ডেকো না। বাইরে থেকে যাই আওয়াজ আসুক, দরজা নক করুক, জাস্ট দরজা লাগিয়ে লাইট বন্ধ রেখে চুপ করে থেকো। মাঝরাতের আগে বেরোনোর দরকার নেই। বাট কে ফোন করে বিষয়টা জানিয়ে বলে, জাস্ট একটা হাই হ্যালোতে মেয়েটা এমন রিপ্লাই করলো, ব্যাপারটা সন্দেহজনক। রাতের ট্রেডিং করার সময় শুনতে পায় পাশের রুম থেকে ঝামেলার আওয়াজ। ঘড়িতে বাজছে তখন 12টা। তখনই নোটের কথা মনে পড়লে হেডফোন লাগিয়ে মনস্থির করার চেষ্টা করলো। তবে এইভাবে কতক্ষণ? হালকা নেশা করে কৌতূহলবশত ব্যালকনির রেলিং টপকে পাশের রুমে উকি মারলে দেখে আলাদাই কাণ্ড। তখনই মেয়েটা ওকে দেখে ফেললে বার্ড পালিয়ে আসলে জোরে দরজা নাড়ার শব্দ আসে, প্রায় ভেঙে ফেলার উপক্রম। বার্ড লুকিয়ে দেখার চেষ্টা করলে সামনে একটা হাত ছাড়া কিছুই দেখতে পেল না। সেই মতো ভয়ের মধ্যে শান্ত হয়ে বসে থাকলে দরজায় ধাক্কা কিছুক্ষণ পর থেমে যায়। তখনই কিয়ের ফোন আসলে তাকে পুরো বিষয়টা জানায়। তবে প্রশ্ন হলো, মেয়েটা কেন এমন করছে? ফ্ল্যাটে আসতেই মেয়েটা ঝাঁপ দেওয়ার ভিশন, 406-এ এমন গন্ডগোল। সকল চিন্তা শেষে ঘুম ভাঙলো একদম সকালে। মুড ফ্রেশ করার জন্য বাইরে আসতেই দেখলো 406-এর দরজায় শিকল দেওয়া। বার্ড একবার উকি মারলে মেয়েটাকে বন্দি অবস্থায় দেখলে অনুমান করে যে লোকটা হয়তো ওকে আটকে রেখে পালিয়েছে। তাই দ্রুত কথাটা গার্ডকে এসে জানালে চমকে যায়, কারণ 406-এ নাকি কেউ থাকে না। কয়েক বছর আগে রুমের মালিক সেই যে লক করে গেছে আর আসেনি। কিন্তু কৌতূহলী বার্ড বেলায় ব্যালকনি টপকে 406-এ ঢুকলে চমকে যায়, কারণ রুমটা হুবহু 407-এর মতো, অর্থাৎ তার রুমের মতো। শুধু তাই নয়, সেখানে তার ব্যবহার করার প্রতিটা জিনিস রাখা। অবাক হয়ে বাথরুমের দরজা খুললে সেখানে নিজেকেই বসে থাকতে দেখে ভয়ানক চমকে উঠল। আসলে বার্ড কোথাও যায়নি, নিজের রুমেই নেশা করে পড়ে হ্যালুসিনেট করছে। কিয়ের ফোন আসতে সম্বিত ফিরল, যেন এটাই তার অ্যালার্ম। বার্ড ওকে 406-এর সম্পূর্ণ ঘটনা বললে কি সব খবর জোগাড় করতে লেগে পড়ে। বার্ড মনস্থির করে যে যেমন করেই হোক আজ 12টার আগে ও রুম থেকে বেরিয়ে যাবে। দেখতে চায় যে এইখানে কি হচ্ছে। তবে 12টার আগে একবার মায়ের কল আসলো, সেটাকে ইগনোর করে লিফটে আসতেই দেখে ফোন তো রুমেই ফেলে এসছে। চটজলদি ফোন আনতে যেতেই রুমের দরজা লক হয়ে গেল। ঘড়ির কাঁটা তখন 12 টপকে গেছে। কিয়ের কল এসছে। সে বার্ডের মায়ের থেকে জানতে পেরে গেছে তার জব ছেড়ে দেওয়ার কথা। নেশা চক্করে অফিস থেকে তাকে তাড়িয়ে দিয়েছে, অর্থাৎ এতদিন কিয়ের টাকা ও জাস্ট উড়িয়েছে, কারণ জব না থাকলে টাকা শোধ করবে কি করে। এখন নেশায় আসক্ত বার্ড পাগল হয়ে গেছে, আর 406-এর মেয়েটাও হয়তো তার হ্যালুসিনেশন। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হলে বার্ড রাগে ফোন ভেঙে আবার নেশা করতে গেলে দেখে যে নেশার জিনিস ফুরিয়ে গেছে। তখনই বাইরে আসলে দেখে 406-এর মেয়েটা ইশারা করে বার্ডের রুমে ঢুকে পড়ল। ঘুম ভাঙলো একদম সকাল। রাতে কি হয়েছে মনে নেই। অ্যাপার্টমেন্ট থেকে নোটিশ দিয়ে গেছে বিল্ডিংয়ের প্রবলেম নিয়ে। সেফটির জন্য বেশ কিছু নিয়ম ফলো করতে হবে। যদি কোনো অবাঞ্ছিত গন্ধ বা গরমের অনুভূতি হয় তাহলে সেটাকে ইগনোর করে রুমে থাকতে হবে।
এছাড়া উচ্চস্বরে আওয়াজ থেকে নিজেকে সেফ রাখতে হবে। পাইপলাইন ফেটে যাওয়ার কারণে জল স্পর্শ বা খাওয়া থেকে বিরতি ও রুমে অন্য কারোর উপস্থিতি নজরে পড়লে তার সাথে আই কন্ট্যাক্ট করা যাবে না। এই নিয়মগুলো মেনে চলে যদি রুমে থাকতে পারো তাহলে কিছুক্ষণের মধ্যেই সব নর্মাল হয়ে যাবে। লক্ষণীয় বিষয়, এই সময়টায় ঘড়ির কাঁটা এক জায়গাতেই থেমেছিল। বার্ড ভয় রুম থেকে বেরোতে গেলে দেখে দরজা লক। চটজলদি ব্যালকনিতে এসে চিৎকার করলে তার ডাক কেউ শুনতে পায় না। তখনই অ্যাস্ট্রেটা শুনলে দেখে যে ওটা যেখানে থাকা সেখানেই রয়েছে, আর রেলিংয়ে বসে সেই মেয়ে। ভয়ে আচমকা রুমে আসতেই সন্ধে নামলো। দরজা এখনো বাইরে থেকে লক। শোনা যাচ্ছে উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ। ঘরে জল ভরে সিলিং থেকেও জল পড়ার সাথে দেখে পিছনে দাঁড়িয়ে বার্ড নিজেই নিজেকে দেখছে। এদিকে 406 এর মালিকের ঠিকানা খুঁজে কি তার থেকে ফ্ল্যাটের ভৌতিক ঘটনার ব্যাপারে জানতে চাইলে লোকটা প্রথমে চুপ করে থাকলেও একটা সময় রেগে বলে ওঠে, প্রবলেম আমার রুমে নয় বরং তোমার বন্ধুর রুমে। এবং এর সাথে রিভিল হয় আসল রহস্য। আজ থেকে কয়েক বছর আগে 406 এর লোকটা তার এয়ার হোস্টেস বউয়ের সাথে থাকতো। তখন ওই 407-এ জেন নামের একটা সুন্দরী মেয়ে ভাড়া আসে। প্রথম দেখাতেই তাদের একে অপরকে ভালো লেগে যায়। তারপর থেকে দুজনের মধ্যে শুরু হলো অবৈধ সম্পর্ক। বউ নাইট ডিউটি চলে গেলে 406 রুমে এসে চলতো দুজনের অন্তরঙ্গতা। কিন্তু একদিন বউ জানতে পেরে গেলে দুজনের মধ্যে ঝামেলা হয়। বিষয়টা আরো খারাপ পর্যায়ে গেলে একদিন লোকটা 407-এ জেনের জন্য একটা নোট ছেড়ে যায়, যেখানে লেখা ছিল, রাতে কিছু শুনতে পেলে পুলিশ ডেকো না, বাইরে থেকে যার আওয়াজ আসুক জাস্ট দরজা লাগিয়ে লাইট বন্ধ রেখে চুপ করে থেকো। আর সেদিন রাতেই ঝামেলা করতে আসে লোকটার বউ। নিজের সম্মানের খাতিরে জেন সেদিন দরজা বন্ধ রেখে চুপচাপ রাতে বসে রইল। বাইরে চলল বউটার চিৎকার। এর মধ্যে লোকটা বউকে ডিভোর্স দিয়ে জেনকে বিয়ে করার প্রতিশ্রুতিও দেয়। কিন্তু একদিন সকালে সে জেনকে না জানিয়ে বউ সহ ফ্ল্যাট ছেড়ে চলে যায়। এরপর আর কোনোদিনও ফেরেনি। এর মধ্যে জেন প্রেগনেন্ট হওয়ার সাথে যখন জানতে পারে লোকটা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, তখন জেন 407-এর ব্যালকনি থেকে ঝাঁপ দেয়। এটা শুনে কি বুঝতে পারে যে বার্ড বিপদে রয়েছে। এদিকে বার্ড তখনও রুম থেকে বেরোনোর চেষ্টা করে যাচ্ছে। দরজা খুলতে গেলে গরমে হাত জ্বলে যায়, আর তখনই দেখে বিছানায় বিকৃত জেনের কোলে মাথা রেখে শুয়ে বার্ড। হঠাৎ শুনতে পেল মায়ের ডাক। এতদিন পর মায়ের ডাক শুনে বাঁচার আশায় চেঁচিয়ে উঠল। বাইরে থেকে আবার কি বলছে যে বার্ড আমায় ক্ষমা করিস। তখনই দেখা যায় বার্ডের মা ওর ছবি সামনে রেখে শেষ কৃত্য করছেন। মৃত্যুর শেষ যাত্রায় পাত্রে জল ঢালার সাথে বার্ডের রুমে সিলিং থেকে জল পড়তে শুরু করে। এবার প্রশ্ন হলো যেখানে কি হচ্ছে। সহজভাবে বোঝালে এখানে বার্ডের অন্তিম সংস্কার হচ্ছে। বার্ড অনেক আগেই অত্যাধিক নেশার কারণে মারা গেছে। ফ্ল্যাটের তরফ থেকে যে নোটিশ এসেছিল সেটা খুব ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় সেখানে ফ্ল্যাটের খারাপ হয়ে যাওয়ার বিষয়টা তার বডির রূপক হিসেবে বুঝিয়েছে। এই বডি এখন মৃত, অন্তিম সংস্কারে তাকে পোড়ানো হবে। অর্থাৎ নোটিশে লেখা গরম কিছুর অনুভূতি হলে চিন্তা না করা। অন্তিম কাজে মন্ত্রোচ্চারণের সাথে জ্বলতে থাকা ধূপ আসলে উচ্চস্বরে আওয়াজ ও অবাঞ্ছিত গন্ধের প্রতিরূপ, যেটা নোটিশে ছিল। ফ্ল্যাটে পাইপলাইন ফেটে জল পড়া অর্থাৎ অন্তিম কাজে শেষ জল পানকেই বোঝাচ্ছে। রুমে অন্য কারোর উপস্থিতি মানে মৃত্যুর পর আত্মাদের দেখতে পাওয়ার বিষয়টাকে বোঝানো হচ্ছে, যার কারণে বার্ড নিজেকে জেনের কোলে শুয়ে থাকতে দেখে। সে এখন মা ও প্রিয় বন্ধুর আওয়াজ শুনতে পেলেও তাতে ছুঁতে পারছে না, কারণ তার সময় শেষ। তখনই দরজা খুলে মা প্রবেশ করল। সন্তানকে ফিরে পাওয়ার আশায় মায়ের আজ শেষ আর্জি। জীবিত থাকায় যে মায়ের কল রিসিভ করতো না, এখন সে চাইলেও তার কাছে আর ফিরে যেতে পারবে না। সামনে দাঁড়িয়ে জেন তাকে লালসার চোখে ডাকছে। আর ঘটনা ফিরে যায় সেই রাতে। নেশার জিনিস সেদিন শেষ হয়ে গেলে হ্যালুসিনেট অবস্থায় অসহায় বার্ড জেনকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে ব্যালকনির দিকে। এরপর কিছু না ভেবে সোজা ঝাঁপ। অর্থাৎ এখন বার্ড 407-এ আত্মহননের পর নিজের ব্যর্থ ভূতকাল দেখেই সারা জীবন কাটাবে। আর এটাই তার সব থেকে বড় শাস্তি।
গল্পের শুরুতে দেখা যায় একজন বৃদ্ধাকে পুজো করতে, আর তখনই একটা বাচ্চা ছেলে তাকে নৃশংসভাবে পিটিয়ে পালিয়ে যায়। এরপর লোকাল নং স্যাম স্কুলের আজ মিস অয়েলের প্যারা টিচার হিসেবে প্রথম দিন, তাই স্বাভাবিকভাবে একটু নার্ভাস। ক্লাসে নাম ডাকার সময় দেখে যে নিক নামে ছেলেটা আজ আসেনি। জিজ্ঞাসা করলে জানতে পারে ফাইনাল এক্সামের পর থেকেই নাকি ও আসছে না। বাচ্চারা গুজব ছড়িয়েছে সে নেশা করে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। যেসব টিচার রাতে কেয়ারটেকারের ডিউটি করে তারা এই ক্লাসরুমের একটা চেয়ারে তাকে বসে থাকতে দেখে। এই বলে সবাই হাসতে শুরু করে। ক্লাস শেষ হবার পর স্টাফ রুমে অয়েল জিজ্ঞেসও করে যে তারা কেউ নিকের বাড়িতে খবর নিয়েছে কিনা, কিন্তু টিচার জানায় এই এলাকার কেউ ওদের বাড়িতে যায় না, সবাই জানে ওরা পাগল। নিকের বাবাও একসময় এই স্কুলের ছাত্র ছিল, তবে একদিন নেশা করে একটা মেয়েকে ধর্ষণ করার পর নিক জন্ম নেয়। ওর ঠাকুমাও খুব একটা সুবিধের নয়, তাই ওদের ব্যাপারে নাক না গলানোই ভালো। তবে অয়েল যদি ওর বাড়িতে গিয়ে স্টুডেন্টের ব্যাপারে খবর আনতে পারে তাহলে সেটা ওর সিভিল সার্ভিস কোর্টে অন্তর্ভুক্ত হয়ে তাকে স্কুলে পার্মানেন্ট হতে সাহায্য করবে। সেই মতো দুপুরে অয়েল নিকের বাড়ি ভিজিট করতে যায়। ওটা সত্যি বলেছিল, নিকের শুধু বাড়ি নয়, ওর বাবা ঠাকুমা দুজনেই অদ্ভুত। গোটা বাড়িতে নোংরা আবর্জনা, নেশার জিনিস সহ মরা প্রাণী ছড়িয়ে, বিশেষ করে ব্যাঙ। বাবা ও ঠাকুমার সাথে নিকের ব্যাপারে জিজ্ঞাসা করলে জানতে পারে ও নাকি নেশা করে ঠাকুমাকে মেরে বাড়ির দামি জিনিস চুরি করে বন্ধুদের সাথে পালিয়ে গেছে। তারা এটা নিয়ে পুলিশের কাছেও গেছিল, তবে কোনো সুবিধে হয়নি। তাই নিক বাঁচুক বা মরুক সেই নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই, কারণ লর্ড বুদ্ধা ওকে ঠিক শাস্তি দেবে। তাদের এই অদ্ভুত হাবভাব সুবিধের না লাগলে অয়েল স্কুলে আসলে জানতে পারে যে আজ ওর কেয়ারটেকারের ডিউটি পড়েছে। রাতে মায়ের কল আসলে কাজের কথা জানতে চায়। অয়েল নিজের সমস্যায় ভুগছে, মা তাকে নিয়ে কখনোই ভাবেনি। তার একমাত্র কনসার্ন অয়েলের টাকা ও কাজ। মনটা খারাপ হয়ে আসলে কলটা কেটে দিল। সত্যি বলতে মানসিক শান্তির বড্ড অভাব। রাতে একা ডিউটি করার সময় হঠাৎ মনে হলো যে পাশের ক্লাস থেকে কিছু একটা আওয়াজ আসছে। অয়েল সেটা চেক করতে গেলে দেখে যে ক্লাসের চেয়ারে রক্তাক্ত অবস্থায় নিক বসে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সেই বাচ্চাটার কথা, যে রাতে নিকের আত্মা নাকি এই টেবিলে এসে বসে। তখনই আচমকা নিক ওর পা টেনে ধরলে বুঝতে পারে যে এটা আত্মা নয়, বরং সত্যিকারের নিক কারোর থেকে লুকিয়ে রয়েছে। সে বলে, ম্যাডাম, আপনি যখন আজ আমার বাড়িতে গেছিলেন না, আমি তখন ওখানেই ছিলাম। বাবা ঠাকুমা আপনাকে মিথ্যে বলেছে, আমি কোথাও যাইনি, বরং আমি ওদের থেকে বাঁচতে পালিয়েছিলাম, কারণ ওরা আমায় মারতে যায়। কথাটা শেষ করতেই সেখানে আচমকা নিকের বাবা আর ঠাকুমা চলে আসে। ওনার হাতে একটা অদ্ভুত বাদ্যযন্ত্র। ঠাকুমা নিককে চায় কারণ ওকে লর্ড বুদ্ধার সেবায় পাঠাবে। অয়েল যদি ওকে ফিরিয়ে দেয় তাহলে এর পরিবর্তে অয়েল যা চায় তাই পাবে। তার ভয়ঙ্কর হাসি ও নিকের বাবার হাতে ছুরি দেখে অয়েল বুঝতে পারে নিক মিথ্যে বলেনি, তাই কোনো রকমে অয়েল নিককে নিয়ে পালায়। কিন্তু মেন দরজা বন্ধ থাকায় অফিস রুমে ঢুকে অয়েল পুলিশকে ফোন করে, কিন্তু পুলিশ স্টেশনে পর্যাপ্ত ব্যাকআপ ও স্কুল থেকে অনেক দূর হওয়ায় পুলিশ তাদেরকে লুকিয়ে থাকতে বলে ফোনটা কেটে দেয়। এইভাবে কিছুক্ষণ লুকিয়ে থাকার সময় জানলায় নিক মুখোশ পরা এক হার্মিটকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় চেঁচিয়ে ওঠে। অয়েল ওকে আশ্বাস দিয়ে পুরো বিষয়টা জিজ্ঞেস করলে জানায় যে আজ থেকে কয়েক মাস আগে জঙ্গলে ঠাকুমা এক হার্মিটের দর্শন পায়। হার্মিট নিজেকে বুদ্ধের অবতারের পরিচয় দিলে ঠাকুমা তাকে পুজো করতে শুরু করে, কিন্তু এই হার্মিট ছিল ভুয়ো। সে এলাকার সবাইকে অন্ধবিশ্বাসের মায়াজালে নেশায় আসক্ত করে ফেলে, যার থেকে অবশ্য ঠাকুমাও বাদ যায় না। এরপর থেকে চলল বাড়িতে নেশার জিনিস বানানো। অন্ধবিশ্বাসে বশবর্তী ঠাকুমা মনে করত এগুলো বুদ্ধের আদেশ, যেগুলো পালন করলে স্বর্গে যাবে। একদিন সে এটা নিজের ছেলেকেও খাওয়ায়, যার পর থেকে সে নেশায় আসক্ত হয়ে পড়ল। এখন বাকি নিক, তবে ওকেও নেশা ধরিয়ে 16 কলা সম্পন্ন করে। ক্রমাগত অত্যাচারের কারণে একদিন সহ্যের সীমা ছাড়িয়ে গেলে নিক তার ঠাকুমাকে পিটিয়ে পালিয়ে যায়, যেটা ছিল এই গল্পের একদম স্টার্টিং সিন। তবে যেদিন অয়েল বাড়িতে আসে সেদিন প্রথম মনে হয়েছিল সত্যি নিকের কেউ খেয়াল রাখে, তাই সে রাতে স্কুলে লুকিয়েছিল অয়েলের সাহায্য নেওয়ার জন্য। তার কথা শুনে অয়েলের মনে সাহস আসলে কথা দেয় যে তার পক্ষে যতটা সম্ভব সে নিশ্চয়ই করবে। তবে শান্তি বেশিক্ষণ রইল না, কারণ দরজায় সজোরে ধাক্কা মারল নিকের ঠাকুমা।
ওকে লুকিয়ে রেখে অয়েল বলে যে নিক পালিয়ে গেছে। সাথে ঠাকুমাকেও বোঝায় যে এইসব অবতার সব ধান্দাবাজি, বরং অন্ধবিশ্বাস দিয়ে তাকে বোকা বানানো হচ্ছে। এর কোনো কিছুই বাস্তব নয়, কারণ নেশার কারণে তার হ্যালুসিনেশন হচ্ছে। তার কথায় ঠাকুমা রেগে অয়েলকে জোর করে নেশা করিয়ে দিলে তাকে বাঁচানোর জন্য নিককে বেরিয়ে আসতে হয়। বাবা ওকে ধরে নিয়ে গেলে অয়েল চেষ্টা করে বাঁচানোর, কিন্তু নেশার চোটে ঠিক করে ও দাঁড়াতেই পারে না। সে হ্যালুসিনেশনে এখন হারমিটকে দেখতে পাচ্ছে। হারমিট ওকে মারতে গেলে অয়েল নিজের উপরে নিয়ন্ত্রণ এনে ওর থেকে বেঁচে স্কুলের প্রেয়ার রুমে আসলে দেখে চেয়ারে নিক মৃত অবস্থায় পড়ে আছে। কিন্তু এইসবে ভ্রুক্ষেপ না করে ঠাকুমা পাগলের মতো নাচ করছে। এই ভয়ানক অবস্থা থেকে অয়েল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে কিনা একটা বাচ্চাকে বাঁচাতে পারল না। আচমকা অয়েল লালসার লোভ দেখিয়ে নিকের বাবার সাথে ঘনিষ্ঠ হতে গেলে ওর প্রাইভেট পার্ট কেটে ঠাকুমার দিকে ছুঁড়ে বলে, তুই বাবা হওয়ারই যোগ্য নয়। নিজের ছেলেকে তুই মেরেছিস, আর তোর জন্য আমার চাকরিটাও গেল। তুই আর বেঁচে কি করবি? এই বলে ওর খুন করে। আর তখনই ঠাকুমা দেখে ওর সামনে দাঁড়িয়ে নিকের আত্মা। সে বলছে, ঠাকুমা, আজ তোমায় ছেড়ে কোথাও যাব না। এরই সাথে অয়েল তাকেও খুন করে। সকালে সবাই স্কুলে আসলে এই ভয়াবহ ঘটনা দেখে চমকে ওঠে। আর প্রেয়ার রুমে রক্তাক্ত অবস্থায় মানসিক ভারসাম্যহীন অয়েল পাগলের মতো হাসছে। মন্থা তার মায়ের জন্মদিনে লেকে ঘোরাতে নিয়ে গেছে মাছ ছাড়ার জন্য। তাদের মতে এটা করলে বয়সকালে পূর্ণ লাভ করা যায়, কিন্তু সে কিছুতেই মাছ ছাড়বে না, কারণ তার দরকার ইল মাছ। মন্থা অবশ্য বাজারে ইলের খোঁজ করলেও কোনো লাভ হতো না, কারণ এই লেকে ইল ছাড়া বারণ। এই নিয়ে দুজনের মধ্যে রাগারাগির মাঝে মন্থার অফিসের কল আসলে ব্যস্ত হয়ে পড়ে। আর তখনই ছপ করে শব্দ। মন্থা চিৎকার করে মাকে খোঁজার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। জুতো পাটি সুন্দর করে পাশে রাখা। মা এরকম মাঝের মধ্যেই লুকিয়ে পড়া স্বভাব, কিন্তু এইবারে যেন বাড়াবাড়ি হয়ে গেল। তাই পুলিশকে ব্যাপারটা জানিয়ে বাড়ি ফিরল। মেয়ে নুলেখ দিদাকে খুব ভালোবাসে, মায়ের সাথে অবশ্য সেরকম পড়ে না। তাই মাকে কথা শুনিয়ে তার কর্তব্যহীনতা ও বাবার সাথে খারাপ সম্পর্কের খোঁটা দিয়ে উপরে এসে বন্ধু অ্যালিসকে বিষয়টা জানায়। আসলে মায়ের প্রতি তার কোনোদিনও টান ছিল না। ছোট থেকে দিদার কোলে পিঠে মানুষ, তাই দিদা অন্তঃপ্রাণ। এর মাঝে খেয়াল করে উল্টো দিকের বাড়ির ছেলেটা জানলা দিয়ে তাকে লুকিয়ে দেখছে। ওর এটাই কাজ। সকালে ঘুম ভাঙল মন্থার চিৎকারে। মাকে পাওয়া যায়নি। তাই আজ অফিসে না গিয়ে মায়ের জুতো জোড়া নিয়ে দেখা করলো এক লেডি সমানের সাথে। সে নাকি হারানো মানুষের ব্যাপারে বলতে পারে, কিন্তু আজ সেখানে বড্ড ভিড়। অপেক্ষা করতে গিয়ে দুপুর থেকে সন্ধ্যা হয়ে আসলো। অবশেষে সুযোগ এলো তার সাথে দেখা করার। মায়ের জুতো জোড়া দিতে সমান বলল তার মা আশেপাশেই আছে, কিন্তু এক অপশক্তি তাকে ফিরতে আটকাচ্ছে। তবে এক বিশেষ রিচুয়াল করলে তাকে 3 দিনের মাথায় ফেরানো সম্ভব, কিন্তু এর বদলে বড় মাসুল গুনতে হবে, অর্থাৎ 4 হেভেনলি কিংসের প্রতি বিশেষ উৎসর্গ। মন্থা এতে রাজি হলে জানায় তাকে ফিট টাইং রিচুয়াল করতে হবে। রিচুয়াল অনুযায়ী মায়ের ওই জুতো জোড়া একসাথে মন্ত্র পড়ে বেঁধে শুধুমাত্র মায়ের কথা চিন্তা করে বাড়ি ফিরে সেটাকে বিছানায় রাখতে হবে। তাহলে 3 দিনের মাথায় মা ফিরবে। তবে মনোসংযোগ একটু নষ্ট করলে ঘটবে বিপত্তি। মন্থা সেই মতো রিচুয়াল কমপ্লিট করলো, আর এখন অপেক্ষা 3 দিন। প্রতিদিনের মতো আজও নর্মাল কাজকর্ম চলছে। একদিকে মন্থার অপেক্ষা, অন্যদিকে পাশের বাড়ি ছেলেটার লুকিয়ে দেখা। দ্বিতীয় দিনও একইভাবে কাটল। তবে তৃতীয় রাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। পাড়ার কুকুরগুলো কেমন ভয়ার্ত সুরে কাঁদছে। ছেলেটা আজও আড়ি পেতেছে জানলায়। নুলেখ লক্ষ্য করল উঠোনে রক্তাক্ত পায়ের ছাপ, যেটা সোজা বাড়িতে প্রবেশ করেছে। তাহলে কি দিদা ফিরেছে? নিচে আসলে দেখে মন্থা ওনার পা মুছিয়ে দিচ্ছে। কাল চেকআপে নিয়ে যাওয়ার কথা শুনে দিদা বলল, কোনো দরকার নেই, আমি একদম সুস্থ। নুলেখ অবাক হয়ে এই কাণ্ড দেখছে। এমনটা কি সত্যি হয়? যেখানে পাড়ার কুকুর বিড়ালগুলোকে মাসের পর মাস খুঁজে পাওয়া যায় না, সেখানে দিদাকে 3 দিনে পেয়ে গেল। ঘুম ভাঙল একদম বেলার দিকে। দিদা গেল কই? শুনতে পেল নিচের রুম থেকে খটখট করে চাপা আওয়াজ।
সেটা লক্ষ্য করে গেলে দেখে খাটের তলায় বাটির ভিতরে থাকা টিকটিকিটা ক্রমাগত আওয়াজ করছে। সেটাকে সরাতে গেলে টিকটিকি ওর গায়ে উঠে পড়লে ভয় সরে যেতেই দেখে ছেলেটা জানলা দিয়ে সরে পালালো। তখন নুলেক রুমে এসে ভয় চাদর ঢেকে শুয়ে পড়তেই দেখে চমকে সরে যেতেই ধীরে ধীরে চাদরটা উপরে উঠতে শুরু করে। ভিতর থেকে আসছে চাপা খ্যাস খ্যাসে হাসি। ও সাহস করে চাদর সরাতেই দেখে দিদা মজা করে হাসছে। অনেকদিন পর তাকে পেয়ে দিদা বুকে জড়িয়ে ধরল। নুলেকও অনেক খুশি, তাই কোলে শুয়ে পড়লে দিদা মাথায় হাত বুলিয়ে গান ধরল। কেমন এক মায়াবী রহস্যময় গানের সুর। এই গানটা দিদা কখনো আগে করেনি। ইতিমধ্যে মন্থার কল আসলে আচমকা অফিস থেকে ছুটে বেরিয়ে পড়ল সেই লেকের উদ্দেশ্যে। একদিকে দিদার গান আর অন্যদিকে দেখা যায় পুলিশ লেক থেকে মন্থার মায়ের ফুলে যাওয়া পচা দেহ উদ্ধার করেছে। দেখে বুকটা ধড়াস করে উঠল। মা যদি মরে গিয়ে থাকেন তাহলে 3 দিন পর বাড়িতে কে ফিরল? সঙ্গে সঙ্গে নুলেককে কল করলো, কিন্তু ফোন সাইলেন্ট। এদিকে দিদা তখনও গান করে ওর মাথায় হাত বুলিয়ে চলেছে, কিন্তু গলার উপর যেন ক্রমশ চাপ বাড়ছে। নুলেক দেওয়ালের ছায়ায় দেখতে পাচ্ছে দিদার মাথা আস্তে আস্তে ধর থেকে আলাদা হয়ে ভেসে উঠছে। আর তখনই ভয় উপরে তাকাতেই এক ঝটকায় সরে আসতেই দেখলো দিদা বিছানায় হাসতে হাসতে বলছে, চলো ছোটবেলার মতো লুকোচুরি খেলি, তবে আজ নিয়মটা একটু আলাদা। আমি 20 অবধি গুনব, এর মধ্যে তোমায় লুকোতে হবে, আর আমি যতবার তোমায় খুঁজে পাবো ততবার শরীরের এক একটা অংশ আমি এই ছুরি দিয়ে কেটে ফেলবো। চলো এখন রেডি। নুলেক দিদার থেকে ভয় কোনো রকমে বেঁচে পালাতে গেলেও সম্ভব নয়। চলতে থাকে মরণ বাচনের লুকোচুরি খেলা। নুলেক একবার লুকিয়ে পড়লে দিদা ঠিক ধরে ফেলতেই এক ঝটকায় কান কেটে নেয়। ও কোনো ক্রমে পালিয়ে বাথরুমে আসলে দিদা আবার গুনতে শুরু করে। বাঁচার আশায় বাথরুমের জানলা ভেঙে বাইরে আসতে গেলে কাঁচ পেটে ঢুকে ভয়ানক জখম হয়। তবে বাইরে আসলেও কোনো লাভ হলো না। দিদা ভয়ঙ্কর অবস্থায় হাতে ছুরি নিয়ে গোটা রাস্তায় ওকে তাড়া করতে থাকে। নুলেক ছুটে মেন রাস্তায় আসতেই সচরে একটা গাড়ি ওর উপর দিয়ে বেরিয়ে গেল। গাড়িটা আর অন্য কারো নয়, স্বয়ং মন্থার। তবে ও শান্ত, কোনো প্রতিক্রিয়া নেই। দেখলো গাড়ির সামনে নুলেক নয়, বরং পড়ে রয়েছে এক জোড়া সাদা জুতো, আর সেটায় নুলেকের ছবি। এর সাথেই ঘটনা ফ্ল্যাশব্যাকে গেলে রিভিল হয় আসল টুইস্ট। কারণ আজ থেকে কয়েক মাস আগেই নুলেক অলরেডি মারা গেছে। শুরু থেকেই সংসারের অশান্তি ও নুলেকের প্রতি কেয়ার না থাকায় ছোট থেকে দিদা নুলেককে মানুষ করে। তার কাছে দিদা ছিল মায়ের সমান। কিন্তু দিদা জলে ডুবে মারা যাওয়ার পর মা মেয়ের মধ্যে শুরু হয় অশান্তি। আর একদিন ঝগড়া চলাকালীন নুলেক ছুটে বাইরে আসলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। কম সময়ের মধ্যে মা ও মেয়েকে হারিয়ে মন্থা মানসিক ট্রমার শিকার হলে একদিন শামানের কাছে গিয়ে রিচুয়াল করে, যেমনটা মাকে ফেরানোর চেষ্টা করার সময় করেছিল। ঠিক তেমনভাবে নুলেকেও ফিরিয়ে আনার চেষ্টা করলো। ফলে এই বাড়িতে দিদা ও নুলেকের আত্মা থেকে যায়। এই বিষয়টা পাশের বাড়ির ছেলেটার নজরে আসে। তাই সে ক্রমাগত মন্থার হন্টেড বাড়ির উপর নজর রেখে সেটাকে ভ্লগের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করত। তবে সেটা বেশি দিন রইল না, কারণ ওরা দুজন ছেলেটার গলা ধর থেকে ছিঁড়ে ফেললে ঘটনা এখানেই শেষ হয়। সিঙ্গেল মাদার পেন তার মেয়ে কাইকে নিয়ে ভাড়ার দোকানে লন্ড্রির কাজ করে। নিচে লন্ড্রি আর উপরে বেডরুম। টাকা পয়সার অভাবের মধ্যেও মেয়ের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেটা যথেষ্ট খেয়াল রাখে। তাই যতই হাত টান থাকুক, মেয়েকে শহরের সব থেকে বড় স্কুলে ভর্তি করার স্বপ্ন দেখে। ওর খেলনা বলতে হাতে গোনা, তাই মায়ের সাথে লুকোচুরি খেলেই দিন কাটে। আজ রাতে কাজ করার সময় পেন টেরর টিউসডে শুনছিল, যেখানে বক্তা সিঙ্গেল মাদার ও তার মেয়েকে নিয়ে একটা গল্প বলছিল। তখনই ভিডিও বাফার হয়ে আটকে গেলে স্ক্রিনে এক ঝলকে কারোর প্রতিচ্ছবিই দেখা যায়। ভয় চমকে উঠলে কড়া নাড়ল দোকানের মালিক। সে ভাড়া চাইলে পেন কয়েক সপ্তাহের সময় চেয়ে নেয়, কারণ মেয়েকে এলিমেন্টারি স্কুলে ভর্তি করার জন্য টাকা দরকার। কিন্তু এই স্কুলে শহরের সব বড়লোক পরিবারের বাচ্চারা ভর্তি হয়,
যার ফলে এর এক্সপেন্স পেনের আর্নিংয়ের থেকেও অনেক বেশি। এমনকি মালিক নিজেই তার বাচ্চাকে ওখানে ভর্তি করানোর সাহস পায়নি। তাই ওর নাটক দেখে ঠিক সময়ে ভাড়া দেওয়ার ডেডলাইন দিয়ে চলে যায়। পরের দিন এলিমেন্টারি স্কুলের হেড স্যার পেনের দোকান কাম বাড়ি ভিজিট করতে আসে, কারণ এরা অ্যাডমিশন নেওয়ার আগে পেরেন্টসদের আর্থিক অবস্থা দেখে যে এরা স্কুলের সমস্ত ফিজ দিতে পারবে কিনা। এক্ষেত্রে হেড স্যার আগেই বুঝে যায় এর পক্ষে স্কুলের আনুষঙ্গিক ফিজ দেওয়া সম্ভব নয়। তাই মেয়েকে অন্য স্কুলে ভর্তি করার সাজেশন দিলে পেন জোর করে তাদের সমস্ত ফিজ দেওয়ার জন্য মানিয়ে নেয়। ওরা চলে গেলে মেয়ের সাথে কাজ করার সময় কাস্টমারের ড্রেসের পকেট থেকে একটা দামি নেকলেস পেলে সেটাকে লুকিয়ে নিজের কাছেই রেখে দেয়। আজ সন্ধ্যায় পেন বন্ধুদের সাথে পার্টি অ্যাটেন্ড করে। তাদের প্রত্যেকের আর্থিক অবস্থা যথেষ্ট সচ্ছল, তাই ওদের মাঝে নিজেকে বড্ড একা মনে হয়। একজন তো বলেই ফেলে মেয়েকে বোর্ডিং স্কুলে দিয়ে নিজের কেরিয়ারে মন দিতে, কারণ পেনের কাছে উচ্চ ডিগ্রি আছে, সে চাইলে যে কোনো কাজ পেয়ে যাবে। এছাড়াও আছে বিদেশে যাওয়ার সুযোগ, কারণ এইভাবে নিজের লাইফ নষ্ট করার কোনো মানে হয় না। কথাগুলো পেন অ্যাভয়েড করলেও তার মনে নাড়া দিয়ে যায়। রাতে বাড়ি ফেরার সময় কে ফোন করতেই অস্পষ্ট আওয়াজ শুনে বুঝে যায় মেয়ের সাথে কিছু তো একটা হয়েছে। দ্রুত বাড়ি এসে দেখলো বিছানার চাদরে ঢাকা একটা পিশাচ শুয়ে, আর সেটা অদ্ভুত রূপে ওর দিকে এগিয়ে আসলে তখনই কাই চলে আসে। শুতে যাওয়ার সময় পেন তাকে বোর্ডিং স্কুলের ব্যাপারে বোঝায়, কিন্তু সে মাকে ছেড়ে কোথাও যাবে না। গল্পের মাঝে মেয়ে সারা সন্ধে কি করলো সেটা জিজ্ঞেস করলে কাই বোনের প্রসঙ্গ তোলে, সে নাকি তার সাথে খেলেছে। কথাটা শুনতেই পেন চমকে ওঠে, কারণ ওর তো কোনো বোন নেই। কি বলছে এসব? পরের দিন হেডমাস্টারের কল আসলো, অ্যাডমিশনের ডেট চেঞ্জ করে পরশু করা হয়েছে। ফোনটা রেখে মন চঞ্চল হয়ে উঠল। দ্রুত সময় মতো টাকা জোগাড় করে মেয়ের জন্য 2 সাইজ বড় স্কুল ড্রেস কিনে আনলো, যাতে কয়েক বছর চেঞ্জ না করতে হয়। বেলায় দোকানের মালিককে ভাড়া টাকা দেওয়ার সময় একজন কাস্টমার তার থেকে ড্রেস চাইলে পেন বলে যে ওগুলো আজ সকালে বৃষ্টিতে ভিজে গেছে, কাল ড্রাই ক্লিনিং করে দেব। কথাটা শুনে দুজনেই অবাক, কারণ আজ সকালে বৃষ্টি কখন হলো? এমনকি এই কদিন কাঠ ফাটা রোদ্দুর উঠছে। পেন যেন খেই হারিয়ে ফেলল। চুপচাপ ফিরে আসলে দেখে দোকানের সামনে একজন কাস্টমার পুলিশ নিয়ে ভিড় করেছে। তার নেকলেস নাকি পেন চুরি করে পাশের কর্মকারের দোকানে বেচতে গেছিল, তাই কর্মকারের সব টাকা আর কাস্টমারের নেকলেস ফেরত চাই। আসলে সেদিন যে নেকলেসটা পেন কাপড় ধুতে গিয়ে পেয়েছিল সেটা বেচেই মেয়ের অ্যাডমিশন ফিস আর বাড়ি ভাড়া টাকা দেওয়ার পর এখন তার কাছে 1 পয়সাও নেই। এটা শুনে কাস্টমার তাকে 2 দিনের মধ্যে টাকা দেওয়ার সময় দিয়ে চলে যায়, না হলে তাকে জেলে ঢোকাবে। মার্কেটে সবার সামনে পেন অপমান সহ্য করতে পারে না। মেয়ের কাছে সে কি জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে? তাই ঠিক করলো বাড়ি ছেড়ে পালাবে। মেয়েটা এর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে বিরক্ত করে যাচ্ছে। রাগের মাথায় তাকে একা স্নান করতে পাঠিয়ে দরজা দিয়ে জামাপত্র গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। এখনো কিছু টাকা আছে, সব খরচ হয়নি। হঠাৎ বাথরুমে জল পড়ার আওয়াজ থেমে যায়। মেয়েটার সাড়া পাওয়া যাচ্ছে না। নজর গেল সামনের বিল্ডিংয়ে, কেউ যেন তাকে নিয়ে পালাচ্ছে। ছুটে বিল্ডিংয়ের টপ ফ্লোরে আসতেই দেখে এটা হুবহু তার বেডরুমের মতো, শুধু চারিদিকে জলে ভর্তি। একবার মনে হলো ওয়াশিং মেশিনের ভিতর তাকে দেখতে পেল, কিন্তু এটাও মনের ভুল। ক্রমাগত লুকিয়ে কেউ যেন তাকে দেখে চলেছে। একবার নজর গেল কাইয়ের ড্রয়িংগুলোর দিকে, সব জলে ভাসছে। তখনই বাথরুম থেকে আসে মেয়ের চিৎকার। পেন ছুটে এসে বাথটাবের দিকে তাকিয়ে কেঁদে উঠল। দেখে সেখানে ডুবে পড়ে রয়েছে মৃত কাই। তাকে কোলে নিয়ে বাকরুদ্ধ হয়ে বসে পড়ল। তখনই মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে। ভয় ঘুরতেই চিৎকার করে ওঠে, কারণ দেওয়ালের এক কোণে দাঁড়িয়ে পেনের মতোই দেখতে এক পিশাচ, যেটা ওকে দেখে হেসে চলেছে। এরই সাথে গল্প শেষ হলে রেখে যায় গভীর প্রশ্ন, যে এতক্ষণ কি হলো? আসলে সেদিন পার্টির সন্ধ্যায় বান্ধবীদের কথা শোনার পর মেয়েকে বোর্ডিং স্কুল ও বিদেশে কাজের জন্য শিফট হওয়ার বিষয়গুলো পেনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কারণ তার পড়াশোনার খরচ, স্কুলের এগিয়ে আসা অ্যাডমিশন ডেট, দোকানের ভাড়া সবকিছু পেনকে অন্ধকারে ঠেলে দিচ্ছিল। বাড়ি এসে সেদিন মেয়েকে বোর্ডিং স্কুলে দেওয়ার প্রসঙ্গ তুললে পরিষ্কার জানিয়ে দেয় সে যাবে না। সেদিন কাস্টমারের ড্রেস থেকে নেকলেস পাওয়ার পর সেটাকে কোনো উপায় না থাকায় বেচতে গেলে
যখন সবার সামনে ধরা পড়ে জেল যাওয়ার উপক্রম হয়, তখন সব অশান্তি, চিন্তা ও লোকলজ্জার ভয়ে বিদ্ধ পেনের মাথায় আসে খারাপ চিন্তা। মেয়েকে সে কোনোদিনও ভালো ভবিষ্যৎ দিতে পারবে না, উল্টে নিজের জীবনটাও শেষ। এই চিন্তায় নিজের উপর কন্ট্রোল হারিয়ে মেয়েকে বাথটাবে ডুবিয়ে মেরে ফেলে। ভেবেছিল এটা করে হয়তো সে বাঁচবে, কিন্তু এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। তাই ওকে মারার পর বিবেকের অনুতাপ বোধ থেকে পালানোর চেষ্টা করলে মেয়েকে নিয়ে পেন হ্যালুসিনেট করতে থাকে। সবশেষে দোকানের মালিক তাড়িয়ে দিলে বাকিরাও তার উপর দয়া করে ছেড়ে দেয়, কারণ সবাই জানতো তাই জলে ডুবে মারা গেছে। এখন পেন ভালো ভবিষ্যতের উদ্দেশ্যে দেশ ছাড়ল তো বটে, কিন্তু আদৌ কি তার সাথে ভালো হবে? এরই সাথে টেরার টিউজডের অ্যান্থোলজি সিরিজ শেষ হয়।